आज আমরা ফিজিক্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট 3 প্র্যাকটিস করব, সলভ করব। তো চলো, প্রথম প্রশ্ন হলো বায়ুমণ্ডলের ক্রমহ্রাসমান উষ্ণতার স্তরটি কোনটি? স্তরটি হলো, তো কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার মান আস্তে আস্তে কমতে থাকে? কোন স্তর? আমরা জানি যে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার মান কমতে থাকে। তাহলে অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন কি, 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান কত হয়? তো আমরা জানি এটা 3/2 RT, তার মানে 1 মোলের ক্ষেত্রে 3/2 RT। নেক্সট, একজন ছাত্র ক্লাসবোর্ড দেখতে পায় না, কিন্তু তার সামনের বেঞ্চের উপর রাখা বই দেখতে পায়। তাকে কোন লেন্সযুক্ত চশমা দিতে হবে? তাহলে এই ছাত্রের কি সমস্যা? সে দূরে দেখতে পাচ্ছে না, ব্ল্যাকবোর্ড যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু কাছে যে বইটা আছে সে কিন্তু সেটা দেখতে পাচ্ছে। তাহলে সমস্যা হলো দূরে। তাহলে দূরের সমস্যাটাকে আমরা কি বলি? মায়োপিয়া। আর মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করতে হয়। পরের কোশ্চেন কি আছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, তাহলে বস্তুর উচ্চতা কত, দৈর্ঘ্য কত? h1 = 7 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত? 12 সেন্টিমিটার। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে v = 24 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? h2 এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি জানি, m = v/u = কি হয়? h2/h1। তাহলে অতএব h2 = কি হবে? h1 × v/u। h1 কত? 7 সেন্টিমিটার, v হচ্ছে গিয়ে 24 আর u হচ্ছে গিয়ে 12, তাহলে 14 সেন্টিমিটার। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরে ধাতব তারের উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল। দেখো, আমরা জানি যে রোধাঙ্ককে রো দিয়ে লেখা হয় আর পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে লেখা হয়, এবং এদের মধ্যে সম্পর্ক কি? রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক একে অন্যের অনন্য। তাহলে বুঝতেই পারছো, রো = 1/σ। তাহলে এই দুটোর গুণফল সবসময় কি হবে? 1 হবে। তাহলে রোধাঙ্কের মান যদি পরিবর্তন হয়, তাহলে পরিবাহিতাঙ্কের মানও ঠিক একই রকমভাবে পরিবর্তিত হবে। তার মানে রোধাঙ্কের মান বাড়লে পরিবাহিতাঙ্কের মান কমবে, বা রোধাঙ্কের মান কমলে পরিবাহিতাঙ্কের মান বাড়বে। তো এইভাবে সবসময় ধ্রুবক থাকবে। তাহলে কি বলতে পারি? অপশান সি অপরিবর্তিত থাকবে। নেক্সট, একটা রিয়াকশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে গিয়ে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সমীকরণ। এটা রিয়াকশন, ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে, দিলে একটি অস্থায়ী ইউরেনিয়াম তৈরি হয় যার ভর সংখ্যা হয় 236। তারপরে সেটা বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে যায়। তো এক্ষেত্রে কি বের করতে হবে? যে ক্রিপ্টনের এখানে পরমাণু ক্রমাঙ্কর এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, এখানে মানটা কত হবে? দেখো, সমীকরণের বাম দিকে যতগুলো পরমাণু ক্রমাঙ্ক হবে, সমীকরণের ডান দিকে সমান চিহ্নের ডান দিকে পরমাণু ক্রমাঙ্কের সংখ্যাও সমষ্টি একই হবে। তাহলে এদিকে আছে 92 = এদিকে কত? বেরিয়ামের 56 প্লাস কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স ধরে নিলাম,
প্লাস নিউটনের ক্ষেত্রে কি হবে, নিউটনের ক্ষেত্রে 0। তাহলে এক্স ইজিক্যাল টু কত হলো, 92 মাইনাস 56, তাহলে 36। তাহলে ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 36। নেক্সট, এ বি সি ডি এবং ই এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 2, 3, 7, 10 এবং 30। এদের মধ্যে যেগুলি একই পর্যায়ভুক্ত, দেখো পরমাণুর প্রথম পর্যায়ে দুটো মৌল থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম। তাদের পরমাণু ক্রমাঙ্ক কত, 1, 2। তারপরে লিথিয়াম থেকে শুরু করে 2 থেকে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 10, 2 থেকে নয় 3 থেকে 10। তাহলে যে 3 থেকে 10-এর মধ্যে 3, 7 আর 10, 3, 7 আর 10 এই তিনটে মৌল আছে। তাহলে 30টা অবশ্যই তার পরে। তাহলে কোনটা কোনটা হচ্ছে, 3, 7, 10, তার মানে বি, সি আর ডি। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, সোডিয়াম নাইট্রোফ্লুরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এর উত্তর হবে বেগুনি রং উৎপন্ন হয়। একটি ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রথমে কিছুটা পথ ত্বরণ সহ গেল, তারপর সমবেগে কিছুটা পথ গেল, তারপর মন্দন সহ কিছু দ্রুত অতিক্রম করে স্টেশনে থামল। ইহার বেগ সময় লেখচিত্র অঙ্কন হলো। আচ্ছা দেখো, বেগ সময় লেখচিত্রে যখন কোনো বস্তু ত্বরণ নিয়ে এগিয়ে যায় তখন সেটা কেমন হয়, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে প্রথমে স্টার্টিংয়ে এমন আছে, তারপর কি হয়েছে, যে কিছুটা পথ সমবেগে গেছে। সমবেগে গেলে কেমন হয়, সময় অক্ষের সমান্তরাল। তাহলে এইভাবে। নেক্সট, মন্দন সহ গিয়েছে, তাহলে কি হবে, আস্তে আস্তে বেগ কমবে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, যেখানে এটা হলো ত্বরণ, এটা হলো সমবেগ, এটা হলো মন্দ। পরের কোশ্চেন, আই মানের ঘাত স্থির অবস্থায় থাকা একটি এম ভরের বস্তুর উপর ক্রিয়া করল, বস্তুটির বেগ কত হবে? এখানে ঘাত মানে কি, ঘাত মানে হলো বলের ঘাত। আর বলের ঘাত কি জিনিস, ভরবেগের পরিবর্তন। বেশ, তাহলে এখন আই মানের ঘাত প্রয়োগ করা হয়েছে। তাহলে আই ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন কি হবে? তো আমরা ধরে নিলাম বস্তুর বেগ হলো ভি। কি ধরে নিচ্ছি, যে বেগটা হলো বেগ ভি ধরে নিলাম। তাহলে অন্তিম অবস্থায় ভরবেগ কত, এম ইন্টু ভি, মাইনাস প্রাথমিক অবস্থায় ভর এম বেগ 0। তাহলে আই ইজ ইকাল টু এম ভি, তাহলে ভি ইজ ইকাল টু আই বাই এম। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে। তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির স্থিতিশক্তি ও গতিশক্তি এবং সময়ের লেখচিত্র কেমন হবে?
দেখো, কোনো বস্তু যখন ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় থাকে, মনে করো ধরে নিই আমরা এইচ উচ্চতায় আছে, তাহলে এম ভরের বস্তু যদি এইচ উচ্চতায় থাকে তাহলে তার এই অবস্থায় স্থিতিশক্তির মান সব থেকে বেশি, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হয়, ম্যাক্সিমাম। তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, স্থির অবস্থায় আছে, তাহলে কাইনেটিক এনার্জি হবে 0। তাহলে এই গ্রাফগুলোর মধ্যে প্রথমে কি আছে, যে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম থাকবে কিন্তু কাইনেটিক এনার্জি 0। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এ বি সি এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস আছে, কিন্তু কোনটা কারেক্ট হবে। এবার দেখো, যখন বস্তুটা উপর থেকে নিচে পড়তে থাকে তখন আস্তে আস্তে কি হয়, তার পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমতে থাকে এবং কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে অপশান সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে মোট চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ পি ধরে নিলাম, এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে দ্বিগুণ হবে, তাহলে 2p সেই গভীরতায় ইজ ইকুয়াল টু পি বায়ুমণ্ডলীয় চাপ পি তো আছে, প্লাস কি হবে জলের চাপ এইচ রো জি। যদি গভীরতা এইচ হয় তাহলে আমাকে এখন এই এইচের মানটা বের করতে হবে। তাহলে এখন 2p মাইনাস পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। রোটা কি, পারদের ঘনত্ব, তাহলে এখন পি ইজ ইকুয়াল টু হয়ে গেল এইচ রো জি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু পি বাই রো জি। পি এর মান কত, 76 সেন্টিমিটার পারদের স্তম্ভের চাপ। আচ্ছা, এবার যখন বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয় তখন সেটা পারদের সাপেক্ষে নির্ণয় করা হয়। তাহলে পারদের ঘনত্ব কত, 13.6 বলে দেওয়া হয়েছে, গুণ জি বসিয়ে দিলাম আমরা, ডিভাইডেড বাই রো জি। এখানে যে রোটা আছে, যেহেতু আমরা জলের গভীরে, তাহলে এটা কি হবে, এটা হবে জলের ঘনত্ব। জি জি কেটে গেল, আর জলের ঘনত্ব কত হয়, তাহলে রো ইজিক্যাল টু এসআইতে 1 হবে, এসআইতে 1 নয় মানে সিজিএসে 1 হবে, এসআইতে 1000, সিজিএসে 1, তাহলে আমরা এখানে সিজিএস ধরলাম, 1 ব্যবহার করলাম। বেশ, তাহলে এইচ ইজিক্যাল টু কী হচ্ছে, 76 মাল্টিপ্লাই 13.6, এখানে জি জি কেটে গেল, রো এর মান 1 বসালাম কারণ জলের ঘনত্ব, সিজিএসে 1 মাল্টিপ্লাই করলে হবে 33.6 সেন্টিমিটার। তাহলে এটা হবে অ্যান্সার, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, তরঙ্গের কোন ধর্মটি শব্দ তরঙ্গের ক্ষেত্রে অনুপস্থিত। তাহলে শব্দ তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় না কোনটা, শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন ঘটে, প্রতিসরণও ঘটে, ব্যতিচারটাও ঘটে, কিন্তু ঘটে না কোনটা, সমবর্তন। ঠিক আছে, এটা কি হয়, আলোর ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো, এফ ইজিক্যাল টু পি টি টু দি পাওয়ার -1 প্লাস কিউ টি সমীকরণটিতে এফ হলো বল এবং টি হলো সময়।
তাহলে পি এর একক নিচে কোন রাশিটির সমতুল্য? দেখো এখানে যদি আমরা সমমাত্রিক নীতি প্রয়োগ করি তাহলে এফ এর মাত্রা আর এদিকে পি আর টি ইনভার্সের মাত্রা কি হবে? একই হবে। তাহলে পি এর মাত্রা যদি বের করতে হয় তাহলে কি হবে? এফ এর মাত্রাকে আমরা টি ইনভার্সের মাত্রা দিয়ে ভাগ করব। তাহলে টি ইনভার্সটা উপরে গেলে কি হবে? এফ এর মাত্রা আর এখানে টি এর মাত্রা। এফ কি হয়? এম এল টি টু দি পাওয়ার -2 গুণ টি এর মাত্রা হবে ক্যাপিটাল টি, তাহলে হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা কি পেলাম? এমটা হলো ভর আর এল টি টু দি পাওয়ার -1 হলো বেগ। তাহলে আমরা পেলাম ভর বেগ। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 40 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দিল। বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো। বস্তুটির গড় বেগ কত? দেখো এখানে বস্তুটা যেহেতু ব্যক্তির হাত থেকে উপরে গিয়েছে আবার তার হাতে চলে এসছে, তাহলে যেহেতু সরণ শূন্য হয়ে যাচ্ছে তাই গড় বেগ কী হবে? 0 হবে। চলো ক্যাটাগরি 2 এর কোশ্চেন শুরু হচ্ছে। প্রথম কোশ্চেন কি বলছে? কোন পরিস্থিতিগুলি বাস্তবে সম্ভব? বেগ 0 অথচ ত্বরণ 0 নয়। বেগ 0 অথচ ত্বরণ 0 নয়, এটা সম্ভব। কেন? বেগ 0 হতে পারে কিন্তু ত্বরণ 0 নয়। কখন? একটু আগে যে উদাহরণটা বললাম যে ব্যক্তি যখন কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিল, দিয়ে সেটা যখন আবার নিচের দিকে পড়তে থাকে, এই পুরোপুরি উপরের সর্বোচ্চ বিন্দুতে মুহূর্তের জন্য বেগ কী হয়? 0 হয়ে যায়। কিন্তু যেহেতু ওই সময় বেগের অভিমুখের পরিবর্তন হয়, বেগের অভিমুখের পরিবর্তন হচ্ছে, তাই কি হয়? এই জায়গায় ত্বরণ থাকে। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, বেগ ধ্রুবক অথচ ত্বরণ পরিবর্তনশীল। যদি কোথাও বেগ ধ্রুবক থাকে সেখানে কিন্তু ত্বরণ পরিবর্তনশীল সম্ভব নয়। বেগ পরিবর্তনশীল অথচ ত্বরণ ধ্রুবক, এটা হবে, কারণ বেগের পরিবর্তনের জন্য ত্বরণ সৃষ্টি হয় এবং বেগ এমনভাবে পরিবর্তন হচ্ছে যে ত্বরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে সমত্বরণে গতিশীল, এটা সম্ভব। পরের কোশ্চেন, ত্বরণ 0 অথচ বেগ 0 নয়। ত্বরণ 0 অথচ বেগ 0 নয়, এটা কখন ঘটতে পারে? বস্তু যখন সমবেগে যায় তখন তার ত্বরণ 0 থাকে কিন্তু বেগ তো 0 নয়। তাহলে অপশান ডি ও রাইট অ্যান্সার। তাহলে অপশান এ, সি আর ডি, তিনটে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বিবৃতিগুলি নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব? নিউটনের নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা কি পাই? যে বল হলো ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি বলছে প্রথম স্টেটমেন্ট? একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু একই দ্রুতিতে গতিশীল, তাহলে একই সময়ে উভয়কে থামাতে হলে ভারী বস্তুর উপর বেশি বল প্রয়োগ করা প্রয়োজন। অবশ্যই, কারণ ভারী বস্তুর ভরবেগ বেশি। কারণ ভারী বস্তুর ভরবেগ বেশি। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। অপশান বি কি বলছে? একটি নির্দিষ্ট ভরের বস্তু
দ্রুতি যত বেশি হয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটিকে থামাতে তত বেশি এর বিরুদ্ধে বল প্রয়োগ প্রয়োজন। বেশ, তাহলে অপশান বিও হবে। নেক্সট, কোনো বস্তুর, কারণ অপশান বি এটা আগেরটারই মতো আর কি, একই লজিক। কোনো বস্তুর ভরবেগের নির্দিষ্ট পরিমাণ পরিবর্তনের জন্য যে বলের প্রয়োজন তা সময় নিরপেক্ষ না। যেহেতু এখানে বল আছে, তাহলে ভরবেগের পরিবর্তনের সঙ্গে হার যেহেতু আছে, ভরবেগের পরিবর্তনের হার, সুতরাং সময় নিরপেক্ষ কখনোই সম্ভব নয়। দুটি ভিন্ন বস্তুর অপর না, এটা ওপর। ওপর। একই সময় ধরে একই বল প্রয়োগ করার ফলে তাদের একই ভরবেগের পরিবর্তন হয়। যেহেতু ভরবেগের পরিবর্তন বলছে, একই ভরবেগের পরিবর্তন হয়, এটা কি করে পসিবল? দেখো, এফ ইজিক্যাল টু আমরা জানি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো, এফ আর টি যদি গুণ করি তাহলে কি আসে? এম ভি মাইনাস এম ইউ। এবার আমরা ধরে নিই যদি দুটি ভিন্ন বস্তু, তার মানে কি ভর আলাদা, তাহলে ভর আলাদা হলে যদি একটা প্রথমটার কেস এটা হয়, দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে? এম ভি মাইনাস ক্যাপিটাল এম ইউ, এটা 2 নাম্বার কেস হবে। কিন্তু দেখো, যেহেতু বল আর সময় দুটোই সমান, সুতরাং কি হবে? এফ আর টি এর গুণফল অবশ্যই সমান হবে দুটো। তাহলে 1 নম্বর ইকুয়েশান 2 নম্বর ইকুয়েশান দুটো যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাদের ভরবেগের পরিবর্তনটাও সমান হবে। তাহলে অপশান ডিও রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা কী কী পেলাম? এক্ষেত্রে পেলাম এ, বি আর ডি, এ, বি আর ডি। বেশ, পরের কোশ্চেন, একটি মিউ প্রতিসরাঙ্কের কাছে তৈরি উত্তল লেন্সকে মিউ প্রতিসরাঙ্কের একটি তরলে ডোবানো হলো। লেন্সটি ব্যবহার করবে, এটা কাচের, তাহলে কাচের প্রতিসরাঙ্ক কত? μ1, আর যে তরলে ডোবানো হচ্ছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। এবার উত্তল লেন্সের মতো ব্যবহার করবে কখন? যদি μ1 এর মান μ2 অপেক্ষা বেশি হয়। হ্যাঁ, তাহলে এটা হয় যদি লেন্স আছে, এটা যদি লেন্সের প্রতিসরাঙ্ক μ1 আর তার বাইরের প্রতিসরাঙ্ক μ2, যদি লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়। এটা আমাদের থিওরি ছিল। লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি এটা বেশি হয় তাহলে তখন সেটা উত্তল লেন্সের মতো আচরণ করে, তখন সেটা উত্তল লেন্স। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হবে না। অপশান সি আর ডি এর মধ্যে কোনটা ঠিক হবে? এর উল্টোটা হলো অবতল লেন্সের মতো আচরণ করবে যদি μ2 এর মান বেশি হয় আর μ1 এর মান কম হয়। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। তাহলে অপশান এ আর ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে?
নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? কি বলছে, উষ্ণতার পরিবর্তনে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। এটা ভুল, কারণ উষ্ণতার পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তিত হয়, বৃদ্ধি পায়। স্থির উষ্ণতায় চাপের পরিবর্তনে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। স্থির উষ্ণতায় চাপের পরিবর্তনে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি চাপের উপর নির্ভরশীল নয়, চাপের ওপর কোনো প্রভাব নেই। তাহলে স্থির উষ্ণতায় চাপের পরিবর্তনে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা রাইট অ্যান্সার, অপশান বি। শীতকালের চেয়ে বর্ষাকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয়। শীতকালের চেয়ে বায়ুতে শব্দের বেগ বেশি হয়, কারণ বায়ুতে আর্দ্রতা বেশি থাকে। তাহলে এটা রাইট অ্যান্সার। কেন? কারণ হচ্ছে গিয়ে বায়ুতে আর্দ্রতা বেশি থাকে। বায়ু অপেক্ষা জলে শব্দের বেগ বেশি হয়, এটাও ঠিক হবে। বেশ, তারপর ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য এবং ভি কম্পাঙ্কের একবর্ণী আলোকরশ্মি শূন্যস্থান থেকে 2.4 প্রতিসরাঙ্কের হীরকের মধ্যে প্রবেশ করলো, ফলে কি কি ঘটবে? এ, তার তরঙ্গদৈর্ঘ্য কমে ল্যামডা বাই 2.4 হলো। আচ্ছা, আমরা জানি যে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন ল্যামডা প্রাইম ইজ ইকাল টু কী হয়? ল্যামডা বাই মিউ হয়। এবার যেহেতু এখানে হীরকের ক্ষেত্রে বলে দিয়েছে, তাহলে ল্যামডা প্রাইমটা কী হবে? ল্যামডা বাই 2.4। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, তার তরঙ্গদৈর্ঘ্য বাড়ে 2.4 বাই ল্যামডা। দেখো, যেহেতু আগেরটা ঠিক কমে গেছে, তাহলে কখনোই বাড়ে না। তাহলে অপশান এ রাইট অ্যান্সার, অপশান বি হবে না। তার কম্পাঙ্ক কমে ভি বাই 2.4 হলো, তার বেগ কমে সি বাই 2.4 হলো। আচ্ছা, কম্পাঙ্ক কমে, যদি তরঙ্গদৈর্ঘ্য কমে যায় তাহলে কম্পাঙ্ক কখনো কমতে পারে না, কম্পাঙ্ক বেড়ে যাবে আবার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বি আর সি হবে না। নেক্সট, তার বেগ কমে সি বাই 2.4 হলো। প্রাথমিক অবস্থায় তার বেগ যদি আমরা সি ধরে নেই, তাহলে আলোকরশ্মি শূন্যস্থান থেকে আসছে, তাহলে শূন্যস্থানে আলোকরশ্মির বেগ হলো সি। শূন্যস্থানে আলোকরশ্মির বেগ সি। আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এই ফর্মুলাটা আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে। তাহলে আলোর ক্ষেত্রে কি হবে? সি ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক কি বলে দিয়েছে আমাদের? নিউ, আর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। এটা প্রাথমিক অবস্থায়। পরে কি হলো? সি এর মান ধরে নেয় সি প্রাইম, নিউ চেঞ্জ হবে না, ল্যামডা প্রাইম চেঞ্জ হয়ে গেল। তাহলে এবার এসো, দুটো সমীকরণ যদি ভাগ করে দেই, তাহলে দেখো সি বাই সি প্রাইম ইজ ইকুয়াল টু নিউ বাই ল্যামডা প্রাইম, নিউ কেটে গেল, ল্যামডা হলো, ল্যামডা প্রাইমের মান ল্যামডা বাই 2.4। এই 2.4টা কী হবে? উপরে উঠে যাবে, তাহলে ল্যামডা বাই ল্যামডা হয়ে গেল, আর এটা উপরে এসে 2.4 হয়ে গেল, এটা কেটে গেল। এবার সি ইজ ইকুয়াল টু সি প্রাইম ইজ ইকুয়াল টু 2.4, তাহলে সি প্রাইম ইজ ইকুয়াল টু কী হচ্ছে? সি বাই 2.4। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। তাহলে অপশান এ এবং অপশান ডি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই আমাদের প্র্যাকটিস সেট 3 কমপ্লিট হলো।
তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। নেক্সট আমাদের প্র্যাকটিস সেট 4 আসছে।